আজকে তোমাদের শোনাবো একটা সত্যি ঘটনা। ঘটনাটা আজ থেকে প্রায় 7 বছর আগের। নদিয়ার দিকে একটা ছোট গ্রাম আছে, নাম শিমুলডাঙ্গা। দিনের বেলায় গ্রামটা একদম সাধারণ, মাঠ, পুকুর, বাঁশঝাড়, কাঁচা রাস্তা, সব কিছুই খুব শান্ত। কিন্তু রাত নামলেই গ্রামের মানুষ একটা রাস্তার নাম শুনলেও কেঁপে উঠত। সেই রাস্তার নাম ছিল পুরনো সাহেববাগান রোড। লোকজন বলত ওই রাস্তা দেখে রাত 12টার পরে গেলে একটা মেয়ে সাইকেল নিয়ে পিছনে আছে। প্রথমে শুধু ঘন্টির শব্দ শোনা যায়, টিং টিং। তারপর ধীরে ধীরে বোঝা যায় কেউ একজন ঠিক পিছনেই সাইকেল চালাচ্ছে। কিন্তু তুমি যতবার পিছনে তাকাবো কাউকে দেখতে পাবে না। আর যদি ভুল করে দাঁড়িয়ে পড়ো তাহলে নাকি সেই রাতেই মানুষ গায়েব হয়ে যায়। এইসব কথা আমি আগে বিশ্বাস করতাম না। আমার নাম অর্ণব, তখন আমার বয়স 22। আমি আর আমার বন্ধু শুভ, আমরা দুজনে ইউটিউবের জন্য হরর কন্টেন্ট বানাতাম। ভূতের ভিডিও, হন্টেড জায়গা এক্সপ্লোর করা, গ্রামের লোকের অভিজ্ঞতা শোনা, এই সব করতাম। বেশিরভাগ সময়ে কিছু পাওয়া যেত না, তাই গ্রামের ভূতের গল্পগুলোকে আমরা খুব একটা গুরুত্ব দিতাম না। একদিন সন্ধ্যাবেলা শুভ আমার বাড়িতে এসে বলল, শোন, একটা জিনিস পেয়েছি, একদম রিয়েল কেস। আমি তখন ফোনে ভিডিও এডিট করছিলাম। মাথা না তুলেই বললাম, আবার কোনো বুড়ো বলেছে রাতে শ্মশানে আগুন ওড়ে? শুভ চুপচাপ একটা পুরনো খবরের কাগজ আমার সামনে রাখল। খবরটা ছিল 5 বছর আগের। শিরোনামে লেখা, রাতের রাস্তায় নিখোঁজ কলেজ ছাত্র, উদ্ধার শুধুমাত্র রক্তমাখা সাইকেল। আমি একটু থেমে খবরটা পড়তে শুরু করলাম। খবর অনুযায়ী এক কলেজ ছাত্র রাতে কোচিং থেকে ফেরার সময় সাহেবাগান রোড দিয়ে যাচ্ছিল। তারপর আর সে বাড়ি ফেরেনি। পরদিন সকালে রাস্তার পাশে তার সাইকেল পাওয়া যায়। সাইকেলের ঘন্টিটা নাকি নিজের থেকে বাজছিল, আর রাস্তার কাদায় ছিল টানার দাগ, যেন কাউকে জোর করে জঙ্গলের ভেতর নিয়ে যাওয়া হয়েছে। আমি একটু হেসে বললাম, এগুলো তো বানানো হতে পারে। শুভ ধীরে ধীরে বলল, না, কারণ এই ঘটনার পরেও আরও 3 জন নিখোঁজ হয়েছে। আমি এবার চুপ করে গেলাম। শুভ ফোন বের করে কয়েকটা ছবি দেখান। রাস্তার ছবি, একটা বাঁশঝাড় আর একটা ভাঙা সাইনবোর্ড যেখানে লেখা, এই রাস্তা দিয়ে রাতে কেউ যায় না। আমি ছবিগুলো দেখে বললাম, তুই কোথা থেকে পেলি এসব? আমার মামার বাড়ি ওই গ্রামের পাশে, উনি পাঠিয়েছেন। গ্রামের মানুষ রাতের পরে ওই রাস্তার ধারেও যায় না। আমি কিছুক্ষণ ভেবে বললাম, তাহলে যেতেই হবে। শুভ একটু হেসে বলল, আজ রাতেই যাবি? আমি বললাম, যত তাড়াতাড়ি যাওয়া যায় তত ভালো। সেদিন রাতেই আমরা বেরিয়ে পড়লাম। প্রায় 3 ঘন্টা বাসে যাওয়ার পর আমরা শিমুলডাঙ্গা পৌঁছলাম। তখন রাত 9:30। গ্রামটা অদ্ভুতভাবে চুপচাপ ছিল। দোকানপাট সব বন্ধ, শুধু দূরে কোথাও একটা কুকুর ডাকছিল। বাস স্ট্যান্ডে নেমে আমরা একটা চায়ের দোকান খোলা দেখতে পেলাম। বড় একজন চা বানাচ্ছিল। আমরা ওখানে গিয়ে চা নিতে নিতে সাহেববাগান রোডের কথা জিজ্ঞেস করলাম। লোকটা প্রথমে কিছু বললেন না, তারপর আস্তে করে বলল, তোমরা বাইরের লোক? হ্যাঁ, রাতে ওই রাস্তার নাম নিও না বাবা। আমি একটু হেসে বললাম, কেন, ভূত আছে নাকি? লোকটা এবার আমাদের দিকে তাকাল, তার চোখে অদ্ভুত ভয় ছিল। ভূত হলে ভালো ছিল। আমরা দুজনেই চুপ করে গেলাম। লোকটা ধীরে ধীরে বলল, 5 বছর আগে ওই রাস্তায় একটা মেয়ের মৃত্যু হয়েছিল। বিয়ে ঠিক হয়েছিল তার। রাতে সাইকেল নিয়ে বাড়ি ফিরছিল। তারপর তাকে আর কেউ জীবিত দেখেনি। আমি জিজ্ঞেস করলাম, অ্যাক্সিডেন্ট? লোকটা মাথা নাড়ল, না, ওর শরীর পাওয়া গিয়েছিল বাঁশ বাগানের ভেতর, কিন্তু মাথাটা পাওয়া যায়নি। আমার বুকের ভেতর কেমন ঠান্ডা হয়ে গেল। শুভ বলল, তারপর থেকেই এসব শুরু?
লোকটা চুপচাপ মাথা নাড়ল। রাতে মাঝে মাঝে সাইকেলের ঘণ্টির শব্দ শোনা যায়, আর কেউ যদি সেই শব্দের পিছনে যায় সে আর ফেরে না। ঠিক তখন দোকানের পিছন দিক থেকে একটা বৃদ্ধা চিৎকার করে বলল, ওদের যেতে বারণ কর, ওদের যেতে দিস না। আমরা দুজনেই চমকে পিছনে তাকালাম। বৃদ্ধা হাঁপাতে হাঁপাতে এগিয়ে এসে বলল, ও রাস্তা অভিশপ্ত। রাত যত বাড়ে মেয়েটা তত শক্তিশালী হয়। আমি একটু বিরক্ত হয়ে বললাম, আপনারা এসব বিশ্বাস করেন? বৃদ্ধা আমার হাত শক্ত করে চেপে ধরল। তার হাত বরফের মতো ঠান্ডা ছিল। সে ফিসফিস করে বলল, যদি ঘণ্টির শব্দ শোনো পেছনে তাকিও না। কথাটা শুনে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। আমরা আর সময় নষ্ট করলাম না। একটা ভাড়া মোটরসাইকেল নিয়ে রওনা দিলাম সাহেব বাগান রোডের দিকে। রাত তখন প্রায় 11টা। রাস্তার দুপাশে বিশাল গাছ। চাঁদের আলোয় পুরো রাস্তা ধুইয়াতে লাগছিল। মাঝে মাঝে কুয়াশা এসে সব ঢেকে দিছিল। বাতাসে একটা পচা গন্ধ ভাসছিল। শুভ ক্যামেরা অন করে বলল, বন্ধুরা, আজ আমরা এসেছি সেই হন্টেড রোডে যেখানে নাকি রাতে একটা মেয়ে সাইকেল নিয়ে ঘরে। আমি বাইক চালাতে চালাতেই বললাম, এখনো পর্যন্ত কিছু অস্বাভাবিক লাগছে না। ঠিক তখনই একটা ক্ষীণ ঘণ্টির শব্দ। আমরা দুজনেই থেমে গেলাম। আবার টিং টিং। শুভ ধীরে ধীরে বলো, শুনলি? আমি কিছু বললাম না। শব্দটা যেন অনেক দূর থেকে আসছিল, কিন্তু প্রতি সেকেন্ডে কাছে আসছিল। আমি বাইকের স্পিড বাড়িয়ে দিলাম, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, যতই স্পিড বাড়াচ্ছি ঘণ্টির শব্দ তত দ্রুত কাছে আসছে। টিং টিং টিং। শুধু কাঁপা গলায় বলো, পিছনে কেউ আছে নাকি? আমার হঠাৎ চায়ের দোকানের বুড়ুর কথা মনে পড়ে গেল। পিছনে তাকিও না। আমি দাঁতে দাঁত চেপে বললাম, তাকাবি না। শুভ এবার ভয় পেয়ে গেল। দোস্ত, শব্দটা একদম পিছনে। হঠাৎ ঠান্ডা বাতাস আমাদের পাশ দিয়ে বয়ে গেল, আর তারপর আমার কানের একদম কাছে কেউ ফিসফিস করে বল, একটু দাঁড়াও। আমি সঙ্গে সঙ্গে ব্রেক কষলাম। বাইকটা রাস্তার মাঝখানে থেমে গেল। চারপাশ একদম নিস্তব্ধ। পাতে হাঁপাতে বলল, কে বলল এটা? আমি ধীরে ধীরে পিছনে তাকালাম, আর তাকিয়েই আমার বুকের রক্ত হিম হয়ে গেল। রাস্তার মাঝে একটা পুরনো সাইকেল দাঁড়িয়েছিল। সাইকেলের ওপর একটা মেয়ে বসে আছে। তার লম্বা চুল মুখের সামনে ঝুলে আছে। সাদা জামাটা পুরো কাদায় ভরা। আর সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা ছিল, তার মাথাটা অস্বাভাবিকভাবে একদিকে বাঁকানো, যেন ঘাড়টাই ভেঙে গেছে। সাইকেলের ঘণ্টিটা নিজের থেকেই বাজছিল, টিং টিং। শুভ কাঁপতে কাঁপতে ক্যামেরা তুল। ঠিক তখনই মেয়েটা আস্তে আস্তে মাথা তুলো। চুলের ফাঁক দিয়ে দেখা গেল তার চোখ দুটো নেই, শুধু কালো ফাঁকা গর্ত। আমি চিৎকার করে বললাম, বাইক স্টার্ট কর, কিন্তু বাইক স্টার্ট নিচ্ছিল না। মেয়েটা ধীরে ধীরে আমাদের দিকে এগোতে শুরু করল। সাইকেলের চাকা ঘোরার কোনো শব্দ হচ্ছিল না, শুধু ঘণ্টির শব্দ, টিং টিং। যত সে কাছে আসছিল, চারপো এমে তাপমাত্রা তত কমে যাচ্ছিল। আমাদের নিঃশ্বাস থেকে ধোঁয়া বেরোতে শুরু করো। শুভ কাদো কাদো গলায় বলল, দোস্ত, এটা মানুষ না। আমি মরিয়া হয়ে আবার বাইক স্টার্ট দিলাম। হঠাৎ বাইকটা স্টার্ট নিল। আমি আর এক সেকেন্ডও দাঁড়াইনি, পুরো স্পিডে বাইক চালিয়ে দিলাম। পিছনে শুধু ঘণ্টির শব্দ, টিং টিং টিং। প্রায় 5 মিনিট পর আমরা রাস্তার শেষ মাথায় এসে থামলাম। দুজনেই হাঁপাচ্ছিলাম। শুভ কাপা হাতে ক্যামেরা চেক করতে গিয়ে হঠাৎ থেমে গেল। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। আমি বললাম, কি হয়েছে? সে ধীরে ধীরে ক্যামেরাটা আমার দিকে বাড়িয়ে দিল। ভিডিওতে দেখা যাচ্ছিল রাস্তা ফাঁকা, কোনো মেয়ে নেই,
কোনো সাইকেল নেই, কিন্তু ভিডিওর অডিওতে স্পষ্ট ঘণ্টির শব্দ ছিল, আর তার মাঝখানে একটা মেয়ের গলা। তোমরা ফিরে এসেছে কেন? আমার বুকের ভেতর ধক করে উঠো, ফেস করে বলল, দোস্ত। কি? আমাদের বাইকের পিছনে এটা কি? আমি ধীরে ধীরে পিছনে তাকালাম, আর তারপর আমার গলা শুকিয়ে গেল। বাইকের পিছনের সিটে কাদামাখা একটা হাতের ছাপ, যেন কেউ এতক্ষণ আমাদের সঙ্গেই বসেছিল। আমি আর শুভ কিছুক্ষণ বাইকের দিকে তাকিয়ে স্থির হয়ে দাঁড়িয়েছিলাম। রাতের ঠান্ডা বাতাসেও তখন আমার পুরো শরীর ঘামে ভিজে গেছে। কাদামাখা হাতের ছাপটা একদম স্পষ্ট, 5টা আঙুলের দাগ পর্যন্ত দেখা যাচ্ছে। শুভ কাপা গলায় বলল, দোস্ত, এটা আগে ছিল না। আমি কিছু বলতে পারছিলাম না, শুধু মনে হচ্ছিল কেউ যেন অন্ধকারের ভেতর থেকে আমাদের দেখছে। হঠাৎ দূরে আবার সেই শব্দটা ভেসে এলে, টিং টিং। এইবার শব্দটা অনেক দূর থেকে নয়, খুব কাছ থেকে। আমরা দুজন একসাথে পিছনে তাকালাম। রাস্তার শেষ মাথার কুয়াশার মধ্যে একটা ছায়া দাঁড়িয়েছিল, সাইকেলের উপর বসে থাকা সেই মেয়েটা। চাঁদের আলোয় তার সাদা জামাটা অস্বাভাবিকভাবে চকচক করছিল। কিন্তু এবার একটা নতুন জিনিস দেখতে পেলাম। তার কোলে কিছু একটা ছিল। প্রথমে বোঝা যাচ্ছিল না, কিন্তু কয়েক সেকেন্ড পরে আমার বুক কেঁপে উঠল। ওটা একটা মানুষের মাথা। শুভ ভয়ে প্রায় চিৎকার করে উঠল, চল, এখান থেকে পালা। আমি আর এক মুহূর্ত দেরি করলাম না, বাইক ঘুরিয়ে সোজা গ্রামের দিকে চলে এলাম। রাত তখন প্রায় 1টা। গ্রামের সব বাড়ির দরজা জানালা বন্ধ, শুধু একটা বাড়ির উঠোনে ক্ষীণ আলো জ্বলছিল। আমরা বাইক থামিয়ে সাহায্য চাইতে এগিয়ে গেলাম। দরজায় নক করতেই ভেতর থেকে এক বৃদ্ধ বেরোলেন। আমাদের অবস্থা দেখে উনি প্রথমেই বুঝে গেলেন কিছু একটা হয়েছে। তিনি বললেন, তোমরা ওই রাস্তা দিয়ে এসেছ? আমি মাথা নাড়তেই উনার মুখের রং বদলে গেল। ভেতরে এসো। আমরা ঘরের ভেতর ঢুকলাম। ঘরটা খুব পুরনো, দেওয়ালে ধূপের গন্ধ, একটা কোণে অনেকগুলো তাবিজ ঝুলছিল। বৃদ্ধ আমাদের পানি দিয়ে বললেন, কি দেখেছ? আমি পুরো ঘটনাটা খুলে বললাম। সব শুনে উনি দীর্ঘশ্বাস ফেললেন। তোমরা যাকে দেখেছ তার নাম ছিল নন্দিনী। ঘরের বাতাস যেন আরো ঠান্ডা হয়ে গেল। বৃদ্ধ ধীরে ধীরে বলতে শুরু করলেন, নন্দিনী ছিল গ্রামের স্কুলের মেয়ে, খুব শান্ত স্বভাবের। প্রতিদিন সন্ধ্যায় পাশের গ্রামে টিউশন পড়াতে যেত সাইকেলে করে। বিয়েও ঠিক হয়ে গিয়েছিল, কিন্তু এক বর্ষার রাতে সে আর বাড়ি ফেরেনি। পরদিন সকালে সাহেববাগান রোডে বাঁশঝাড়ের ভেতর তার মৃতদেহ পাওয়া যায়। আমি জিজ্ঞেস করলাম, খুনি ধরা পড়েছিল? বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, না, কারণ খুনিরা মানুষ ছিল না বলেই গ্রামের লোক বিশ্বাস করে। আমার গা শিউরে উঠল। উনি বললেন, ওই রাতে নন্দিনী নাকি কারো সাহায্যের চিৎকার শুনে রাস্তার ধারে দাঁড়ায়। তারপর কয়েকজন লোকে তাকে জোর করে তুলে নিয়ে যায়। শুভ ধীরে ধীরে বলল, তারপর? বৃদ্ধের চোখে জল চলে এল। ওকে খুব অত্যাচার করে মেরে ফেলা হয়, আর মাথা আলাদা করে ফেলে দেওয়া হয় জঙ্গলে। সেই মাথা আর কোনোদিন পাওয়া যায়নি। ঘরের ভেতর হঠাৎ কেমন ভারী নীরবতা নেমে এল। ঠিক তখনই টিং, একটা ক্ষীণ ঘণ্টির শব্দ। আমরা সবাই একসাথে চুপ হয়ে গেলাম। আবার টিং টিং শব্দটা, এবার ঘরের বাইরেই। বৃদ্ধ আতঙ্কে ফিসফিস করে বললেন, ও তোমাদের পিছন পিছন এসেছে। আমার বুকের ধুকপুকানি বেড়ে গেল। জানালার বাইরে তাকাতেই দেখলাম কুয়াশার মধ্যে একটা সাইকেল দাঁড়িয়ে আছে, কিন্তু তাতে কেউ নেই। শুধু ঘণ্টিটা নিজের থেকেই নড়ছে, টিং টিং। হঠাৎ বাইরের উঠোনে কারো হাঁটার শব্দ হলো, ছপ
ছপ, যেন ভেজা পা নিয়ে কেউ হাঁটছে। বৃদ্ধ তাড়াতাড়ি দরজা বন্ধ করে দিলেন। তারপর একটা ছোট তাবিজ আনে আমার হাতে দিলেন। যাই হোক, আজ রাত পার করতে হবে। ভোর হওয়ার আগে বাইরে যেও না। আমরা সেই ঘরেই বসে রইলাম। রাত বাড়তে লাগল, কিন্তু প্রায় আধ ঘন্টা পরে হঠাৎ দরজায় ধাক্কা পড়তে শুরু করল। ধাপ ধাপ ধাপ। শুভ কাপা গলায় বলল, কে? বাইরের থেকে খুব আস্তে একটা মেয়ের গলা এলো, দরজা খোলো। আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ সেই গলাটা ঠিক মানুষের মতো শোনাছিল না। মনে হচ্ছিল অনেকগুলো গলা একসাথে কথা বলছে। বৃদ্ধ কাঁপতে কাঁপতে মন্ত্র পড়তে শুরু করলেন, কিন্তু দরজার ধাক্কা আরো জোরে হতে লাগল। ধাপ ধাপ। হঠাৎ জানালার কাছে একটা মুখ ভেসে উঠল। আমি তাকিয়েই জমে গেলাম। সেটা নন্দিনী, কিন্তু এবার তার মুখে কোনো চামড়া নেই, শুধু রক্তমাখা দাঁত আর কালো ফাঁকা চোখ। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, তার হাতে একটা কাটা মাথা। মাথাটা ধীরে ধীরে চোখ খুলল, আর আমি বুঝতে পারলাম ওটা মানুষের মাথা না, ওটা শুভর মুখ। আমি আতঙ্কে শুভর দিকে তাকালাম। শুভ তখনও আমার পাশেই বসে আছে, কিন্তু জানালার বাইরে তারই কাটা মাথা হাসছে। হঠাৎ পুরো ঘরের আলো নিভে গেল। চারপাশ অন্ধকার, শুধু বাইরে সাইকেলের ঘন্টির শব্দ, টিং টিং। তারপর আমার কানের কাছে কেউ ফিসফিস করে বলল, একজনকে নিয়ে যাব। আমি চিৎকার করে উঠে দাঁড়ালাম। ঠিক তখনই শুভ হঠাৎ দরজার দিকে হাঁটতে শুরু করল। আমি ওর হাত ধরে বললাম। সে অদ্ভুত গলায় বলল, ও আমাকে ডাকছে। আমি বুঝতে পারলাম কিছু একটা ওর ওপর ভর করেছে। বৃদ্ধ তাড়াতাড়ি গঙ্গা জল ছুঁড়ে মারতেই শুভ মাটিতে পড়ে গেল, আর দরজার বাইরে ভয়ঙ্কর চিৎকার শোনা গেল। মনে হচ্ছিল কোনো মহিলা প্রচণ্ড রাগে কাঁদছে। তারপর সব শান্ত। কয়েক মিনিট পরে সাহস করে জানালার বাইরে তাকালাম। কেউ নেই, সাইকেলও নেই, শুধু উঠোনের কাদার ওপর একটা দাগ, যেন কেউ ভারী কিছু টেনে নিয়ে গেছে। সকালে সূর্যের আলো উঠতেই আমরা সেই বাড়ি থেকে বেরোলাম। বৃদ্ধ বললেন, আজকের পর আর কোনোদিন ওই রাস্তার দিকে যেও না। আমরা মাথা নেড়ে বাইকের দিকে গেলাম, কিন্তু বাইকের পাশে পৌঁছে আমার বুক আবার ঠান্ডা হয়ে গেল। বাইকের সিটে কাদা দিয়ে একটা কথা লেখা, আবার এসো। আমি আর শুভ এক সেকেন্ডও দাঁড়াইনি, সোজা গ্রাম ছেড়ে চলে এলাম। কিন্তু ঘটনা এখানেই শেষ হয়নি। সেদিন রাতে শহরে নিজের বাড়িতে ফেরার পর আমি ভিডিও ফুটেজ এডিট করতে বসি। ভিডিওর শেষ অংশে হঠাৎ একটা জিনিস দেখে আমার হাত ঠান্ডা হয়ে যায়। ভিডিওতে যখন আমরা বাইক নিয়ে পালাচ্ছিলাম, তখন কয়েক সেকেন্ডের জন্য ক্যামেরার কোণায় দেখা যাচ্ছিল সেই মেয়েটা আমাদের বাইকের ঠিক পিছনে সাইকেল চালিয়ে আসছে, আর তার মুখ ধীরে ধীরে ক্যামেরার দিকে ঘুরছে। ভিডিওটা হঠাৎ নিজে থেকে বন্ধ হয়ে যায়। তারপর আমার কম্পিউটারের স্ক্রিনে একটা লাইন ভেসে ওঠে, পিছনে তাকাও। আমি ধীরে ধীরে পিছনে তাকালাম, আর তারপর আমার ঘরের অন্ধকার কোণে একটা সাইকেলের ঘন্টি আস্তে করে বেজে উঠল, টিং টিং। গল্পটা এখানেই শেষ। আর যদি তোমরা এরকম আরো ভয়ঙ্কর সত্যি ঘটনার গল্প শুনতে চাও, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো।